জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আনজুমান নিকোল। দর্শক, আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল, আমাদের সাথে আছেন আমার বাংলাদেশ পার্টি মানে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। জুলকারনাইন সায়ের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পিতা জনাব বিল্লাল হোসেনের প্রতিষ্ঠানের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদার তালিকাভুক্ত কপি আপনার হাতে। এবছর 16 মার্চ কাগজটি তালিকাভুক্ত হয়েছে। আপনি কাগজটির বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে যোগাযোগ করেছেন। তিনি জানিয়েছেন তালিকাভুক্তির বিষয়টি ঠিক, কিন্তু এই বিষয়ে তিনি জানতেন না। তিনি বলেছেন জনৈক ঠিকাদার তার শিক্ষক পিতাকে লাইসেন্সটি করতে এবং তালিকাভুক্ত করতে প্ররোচিত করেন। এই লাইসেন্স ও তালিকাভুক্তির ব্যবহার করে কোনো ধরনের কাজ করা হয়নি, এমন একটি লাইসেন্সের কথা আমরা আপনার মাধ্যমে জানতে পেরেছি। এবং পরবর্তীতে উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে ক্ষমা চেয়েছেন নিয়ে, এবং আমরা যেটা জানতে পারি লাইসেন্সটি তার মন্ত্রণালয় থেকেই বাতিল করা হয়েছে। লাইসেন্সটির ব্যবহার হয়নি, বাতিল করা হয়েছে, কিন্তু লাইসেন্সটি আপনার হাতে না পড়লে ব্যবহার করা হতো কিনা এটি তো সাজিয়ে রাখবার জন্য আসলে এই ধরনের লাইসেন্স করা হয়নি, তাই তো? আপনাকে ধন্যবাদ। আসলে অবশ্যই সাজিয়ে রাখার জন্য তো কেউ নিশ্চয়ই লাইসেন্স করে না, এবং লাইসেন্স করে সেটাকে আবার পরে এনলিস্টেডও করে না। এটাকে একটা লাইসেন্স করা হয়েছে ব্যবসার ঠিকাদারি প্রতিষ্ঠানের, এবং লাইসেন্সটাকে পরবর্তীতে একই মন্ত্রণালয়, যে মন্ত্রণালয় ওই ব্যক্তির পুত্র উপদেষ্টা, ওই মন্ত্রণালয়ের অধীনে এটাকে আবার তালিকাভুক্ত করা হয়েছে। সুতরাং এটা যে একেবারেই একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অথবা স্বার্থের সাথে সাংঘর্ষিক বিষয়, সেটা নিশ্চয়ই বলার কোনো অপেক্ষা রাখে না। আর আসিফ বলেন অথবা নাহিদ অথবা যারাই আছে ওইখানে, সাদিক, হাসনাত, এদের প্রত্যেকেই আমি যথেষ্ট রকম স্নেহ করি। ওদের অনেকের সাথে আমার প্রায় রেগুলারলি কথাবার্তা হয়। এই তো কিছুদিন আগেও হাসনাদের সাথে অনেকক্ষণ কথা হয়েছে, গতকালকে রাতেও আমার সাথে সাদিকের কথা হয়েছে। সুতরাং ওদের সাথে আমার কথাবার্তা সবসময় হয়, এবং আমি ওদেরকে সবসময় একটা পরামর্শ দিয়ে এসেছি যে এমন কোনো কিছু করো না যেটাতে নিজেরা লজ্জিত হও, অথবা আমাদেরকে তোমাদের বিরুদ্ধে অনুসন্ধান করতে হয়, অথবা তোমাদের এই সমস্ত কার্যকলাপ আমাদের সামনে আসে। এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর হবে, বাট করতে হবে। আমরা চাই না যে এমন কোনো কিছু অথবা এমন বিতর্কিত কোনো কিছু তোমরা করো, কারণ অনেক কষ্ট করে, অনেক বিসর্জনের পর আজকে বাংলাদেশ একটা স্বৈরাচার মুক্ত হয়েছে, যেখানে এদের প্রত্যেকেরই অনন্য ভূমিকা ছিল। এটা কোনোভাবে আমরা অস্বীকার করতে পারবো না। তো যে লাইসেন্সটা আমার সামনে এসেছে, আমি লাইসেন্সটি পাওয়ার পরপরই কিছু তথ্য যাচাই করে আমি আসিফকে ফোন করি, এবং আসিফকে আমি জিজ্ঞেস করি যে তোমার এই লাইসেন্সটা আমার কাছে আসছে, তুমি কি এটার বিষয়ে কোনো কিছু জানো কিনা। তো আমাকে বলে যে ভাই, আমি আসলে এরকম কোনো লাইসেন্স তথ্য জানি না, আমাকে একটু সময় দেন, আমি একটু চেক করে আপনাকে জানাচ্ছি। তো সে কিছুক্ষণ সময় নিল, সময় নিয়ে আমাকে ফোন করে জানালো যে আসলে আমি খুব লজ্জিত যে এই লাইসেন্সটা হয়েছে, আমি এটার বিষয়ে আসলে জানতাম না। আর আমি আমার বাবাকে বেশ রূঢ় ভাষায় বলেছি যে আপনি এটা কেন করতে গেছেন। বাবা উত্তর দিয়েছেন যে তাকে কেউ প্ররোচিত করেছিল, কোন এক ঠিকাদার, ওই ঠিকাদারের প্ররোচনায় পড়ে আসিফের শিক্ষক বাবা এই কাজটি করেন। তো আসিফ আমাকে গতকালকে বলে যে এটা ব্যবহার করে কোনো রকমের ঠিকাদারি কাজ অথবা এমন কিছুই করা হয়নি। এবং আজকে যে আসিফ একেবারে পাবলিকলি ক্ষমা চাইলো, আমার মনে হয় এটাই আমাদের পরিবর্তনের একটা অনেক বড় উদাহরণ। কারণ বিগত সরকারের আমলে অথবা বিগত রাজনৈতিক নেতৃত্বদেরকে আমরা দেখেছি যে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আসে, অনেক অন্যায়ের অভিযোগ আসে, এবং প্রমাণিত হওয়ার পরেও তাদের মধ্যে কোনো রকমের ভাবোদয় হয় না। সুতরাং আজকে আসিফ যে কাজটি করেছে এটা অবশ্যই প্রশংসনীয়, এবং আমি আশা করব যে তারা ভবিষ্যতে এমন কোনো কাজে লিপ্ত হবে না
যা তাদের অবস্থান অথবা তাদের যে পরিবার আছে তাদের কাউকে আপনি বিতর্কিত করেন। জি মাসুদ কামাল, এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস মোয়াজ্জেম হোসেনের পদত্যাগ নিয়েও আলোচনা সমালোচনা হয়েছে। মোয়াজ্জেম হোসেন আত্মপক্ষ সমর্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, দায়িত্বে থাকাকালীন সময়ে অনেক পরিচিত প্রবাসী আমাকে পোশাক গিফট করেছেন, এমনকি আমার ফোনটাও কিনে দিয়েছেন আমার বিভাগের প্রবাসী অ্যালামনাই, এবং সরকারি থাকাকালে প্রয়োজন বোধে সরকারি গাড়িও ব্যবহার করেছে। সুতরাং এগুলো দেখে আমাকে যদি ভুলভাবে উপস্থাপন করেন তাহলে আমার প্রতি অন্যায় ছাড়া কিছুই করা হবে না। তিনি বলেছেন দায়িত্বে থাকাকালে অ্যাপয়েন্টমেন্ট না নিলে দেখা করার সুযোগ দিতাম না কিংবা সবার দাবি পূরণ করা সম্ভব ছিল না, সেটাও তাকে নিয়ে সমালোচনার কারণ বলে মনে করেন তিনি। উপদেষ্টা আসিফ মাহমুদ তার সদ্য পদত্যাগ করা এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে যে কোনো অভিযোগ থাকলে তা অভিযোগ আহ্বান সংক্রান্ত ইমেইলে পাঠানোর অনুরোধ করেছেন। মোয়াজ্জেম হোসেনের আত্মপক্ষ সমর্থনের প্রচেষ্টা এবং উপদেষ্টার যে এপিএস এর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা জানানোর আহ্বান করেছেন, এবং তার বাবার বিষয়ে যে আসলে পাবলিকলি তিনি ক্ষমা চেয়েছেন এবং লাইসেন্সটি বাতিল করেছেন, এই ধরনের অ্যাপ্রোচ পজিটিভ অ্যাটিটিউড হিসেবে দেখেন কিনা আপনি? শুনুন, এটা কোনো অ্যাপ্রোচই না, আমার কাছে কোনো জাস্ট কোনো অ্যাপ্রোচই না। এটা কি অ্যাপ্রোচ? চুরি করে ধরা খাইছে হাতে নাতে, এখন করে আমি ক্ষমা চাই, এটা কোনো অ্যাপ্রোচ হলো? উনি চুরি করেছেন, এটা অপরাধ করেছেন, অপরাধের শাস্তি হবে, সোজা আলাপ তবে এ না, আর কোনো আলাপ নাই তো। উনি ক্ষমা চাইছেন, মহান ব্যক্তি ক্ষমা চাইছেন, দেশ ধন্য হয়ে গেছে, জুলকারনায়ন সাহেব খুশি হয়েছে, আমি খুশি হই নাই। জুলকারনায়ন সাহেব তো আগেই বললো ওনার সঙ্গে তার পার্সোনাল একটা সম্পর্ক, পার্সোনাল সম্পর্কে কেমন উনি বরং ওনাকে এক ধরনের ছাড় দেওয়ার চেষ্টা করতেছেন। উনি ক্ষমা চাইছেন, উনি কি কারণে ক্ষমা চাইবেন? অন্যায় কি উনি করছেন? ওনার বাপ করছে, ওনার পিতা অন্যায় করছে, উনি তো অন্যায় করেন নাই, উনি ক্ষমা চাইবেন কেন? বাপের হয়ে পুত্রের ক্ষমা চাইলে ক্ষমা হয়? আল্লাহর কাছে হবে? আল্লাহর কাছে হবে? আমি মনে করি অন্যায় করলাম, আমার বাপ বললো আমার পোলা নামাজ উজা পড়ে নাই, ওনার হয়ে আমাকে, আমি ওনার হয়ে ক্ষমা চাচ্ছি, আল্লাহ ক্ষমা করবো? করবে ভাই? করবে না তো। পিতার হয়ে পুত্রকে ক্ষমা চায়, কোনো অধিকারই তো নাই। বিষয়টা হলো কি, ওই ভদ্রলোক একটা হাই স্কুলের টিচার, হেডমাস্টার। দেখেন, আমি কতগুলো পয়েন্ট বলি আপনাকে, এগুলো মাথায় রাখতে হবে। আমরা করে কি প্রথমে ধরে নিই উনি একজন মহান ব্যক্তি, অতএব মহান ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইছে, অতএব আমি ধন্য হয়ে গেছি। নো, উনি মহান ব্যক্তি না, উনি আমার সেবা করার জন্য দায়িত্ব নিয়ে ওখানে গিয়েছেন, আমার সেবা করার দায়িত্ব নিয়ে ওখানে গিয়েছেন। উনি আমার কাছে মহান ব্যক্তি, আমি ওনার কাছে মহান ব্যক্তি যে আমি ওনাকে সেবা করার দায়িত্ব দিয়েছি। জিনিসটাকে এভাবে দেখতে হবে, না দেখলে হবে। ওনার হাব ভাব ভাবভঙ্গি সেরকম মনে হয় না। কিন্তু মাসুদ কামাল গত 15-16 বছর এই অথরিটি নিয়ে এই প্রশ্নগুলো করতে পেরেছেন কিনা, সেই প্রশ্ন কিন্তু আপনাকে করা হবে। অবশ্যই করবো, আমি সবসময় এই অথরিটি নিয়ে প্রশ্ন করি। আমি আওয়ামী লীগের আমলে এই প্রশ্ন নিয়ে করতাম, আমি আওয়ামী লীগের মন্ত্রীতে বলতাম আপনি মাননীয় মন্ত্রী না, আপনি আমাদের সেবক, আপনি আমার সেবা করার প্রতিশ্রুতি দিয়েছেন, কেবল অঙ্গীকার করেছেন, তারপর আপনি ওখানে গিয়েছেন। আপনাকে তো আমি প্রশ্ন করব, আমাদেরকে শেখানো হয়েছে এইভাবে প্রশ্ন করে না, মাননীয় মন্ত্রী বলো। নো, দিস ইজ নট রাইট। যাই হোক, আমি যেটা বলি আপনাকে, জুলকারনায়ন স্যার কথাগুলো বলেছেন, ওনাকে আমি খুব পছন্দ করি পার্সোনালি। উনি খুবই ইথিক্যাল মানে পয়েন্টে কথা বলেন, কাজ করেন। কিন্তু এক্ষেত্রে ওনার যে আসিফ মাহমুদের প্রতি এক ধরনের স্বজনপ্রীতি আছে, এক ধরনের আপত্ত স্নেহ কাজ করে, এটা আমি টের পেয়েছি আজকে যখন উনি বললেন যে আসিফ মাহমুদের এটার মাধ্যমে একটা নতুন ধরনের উদাহরণ তো তৈরি করেছেন, আসিফের কাজ প্রশংসনীয়। নো, আমি তা মনে করি না। আপনি কি ওই জায়গাটায় ক্রেডিট দিবেন না যে আসিফের সাথে তার পার্সোনাল রিলেশনের পরেও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পিতা একটি লাইসেন্স নিয়েছে যেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়, সেটা তিনি প্রকাশ করেছেন? কার? জুলকারনায়ন সাহেব। না, জুলকারনায়ন স্যার, আমি তো বললাম তো, ওনাকে আমি খুবই প্রফেশনাল জার্নালিস্ট মনে করি। উনি সবই ঠিক আছে, যা যা করেছেন সব ঠিক আছে, সব পছন্দ করেছেন। কিন্তু সবশেষে যেটা বললেন যে আসিফের এই কাজটা প্রশংসনীয়, আসিফ একটা নতুন নমুনা তৈরি করেছে, এই জায়গাটাতে আমার মনে হয়েছে উনি আসিফকে এক ধরনের ছাড় দেওয়ার চেষ্টা করছেন। আমি তো মনে করি না। আপনি দেখেন, একটা স্কুলের হেডমাস্টার, উনি বোঝেন না যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কি, এর যে ভয়াবহ তথ্য কি হতে পারে। উনি তো স্কুলের, উনি তো সবচেয়ে আগে বুঝবেন, কারণ ওনার পুত্র ওই স্কুলের স্টুডেন্ট হতে পারে। তো তার যখন খাতাটা উনি দেখবেন, উনি টের পাবেন না যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কি বলে। তো উনি যেটা সবার আগে বুঝবেন, বুঝে উনি আমাদেরকে বোঝাবেন এটা হলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। দেখেন, যদি বিষয়টা প্রকাশ না পেত তাহলে কি হতো? কোনো আলোচনাই হতো না, আসিফ মাহমুদ এই স্ট্যাটাসও দিতেন না।
কি বলা হয়েছে, ওনার বাবা কি বলেছে, বাবার কি কথাটি বলেছেন যে একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে ওনাকে ভুল বুঝিয়ে এই লাইসেন্সটা করিয়েছে বলেছেন। তো অর্থটা কি? অর্থটা হলো ওই ঠিকাদার কাজ পেত না, ওর বাপকে সামনে নিয়ে গেছে ঢাল হিসাবে। এটা দেখে ইঞ্জিনিয়ার তাকে কাজ দিয়ে দিবে, তারপরে কাজটা যেন যেনতেনভাবে করবে, কাজটা করবে, ওইভাবে ইন্সপেকশনও হবে না, বিল পাইতেও কোনো সমস্যা হবে না, এই সবগুলি স্টেপ হবে। আর তার কিছুই আসিফ মাহমুদ জানবেন না, এটা হয় না। আর একটা কথা বলি, ওনার বাবা কি ওই এলাকায় এর আগেও আমি নিজে দেখেছি সেই ভিডিও, উনি একটা ভিডিওতে বলেন নাই যে আমার ছেলে দেশের সবচেয়ে পাওয়ারফুল মিনিস্ট্রিতে আছে, আমার ছেলে এই এলাকায় মসজিদের জন্য 3টা মসজিদের জন্য 10 লাখ টাকা দিছে। এটা ভিডিও আমি নিজে দেখছি। বাদ দেন ওইটা, কয়েকদিন আগে ওখানে এনসিপির একটা মিটিং হয়েছে ওই মুরাদনগরে। সেই আমি কালবেলা পত্রিকা সেই দেখলাম, একটা পোস্টার দেখলাম। সেই পোস্টারে এনসিপির মিটিংয়ে প্রধান অতিথিকে বিল্লাল হোসেন। কোন যোগ্যতায়? সে কি এনসিপি করেন না। উনি একটা স্কুলের হেডমাস্টার, কিন্তু একটা স্কুলের হেডমাস্টার কিভাবে, একটা ফুল টাইম জব, কিন্তু এটা স্কুলের হেডমাস্টার কিন্তু ফুল টাইম জব। ম্যাথমেটিক্সের টিচার কিছুক্ষণ চাকরি করে, তারপরে যে প্রাইভেট পড়ায়। হেডমাস্টার তো রে ভাই, পুরো স্কুল ওনার দায়িত্বে, কিন্তু উনি গেছে ঠিকাদারি করতে। এইগুলো পাবলিকে যাক, যে বলছিলাম এনসিপি মিটিংয়ে উনি গেছেন হলো চিফ গেস্ট হয়ে। আসিফ মাহমুদকে এনসিপি করেন না। এনসিপিকে আসিফ মাহমুদের দায়িত্ব নেয় না। তাহলে আসিফ মাহমুদের বাবা ওখানে চিফ গেস্ট হয়ে গেছে, এটা আসিফ মাহমুদ জানে না? বাবাকে তো বলতে পারতো, তোমার এটা যাওয়া ঠিক হয় না, তুমি কি কারণে যাচ্ছ। আসিফ মাহমুদের বাবাকে বলে নাই আপনারা চাইলে আমার ছেলে এখান থেকে ইলেকশন করবে? এটা ভিডিও আছে, এটা আসিফ মাহমুদ দেখে নাই। ওইগুলি নিয়ে জুলকারনাইন শাহের যেহেতু কিছু বলে নাই, জুলকারনাইন শাহের তো একটা বড় ফিগার, ছোট ছোট লোকজন বলছে, শাহের যেহেতু বলে নাই, অতএব তারও ক্ষমা চাইতে হয় নাই। এখন শাহের সাহেব বলছে ও জানে যে এটা যদি আমি রিয়েক্ট না করি তো শাহের আবার আমার পেছনে লাগবে, আমি কোন বিপদে পড়ি। এই জন্য এখন ক্ষমা চাইছে। বিরাট আমরা জাতি হিসেবে ধন্য হয়ে গেছি। জি, মুজিবুর রহমান মঞ্জু, বাবার ঠিকাদারের লাইসেন্স ছিল জানিয়ে ক্ষমা চেয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এবং আসিফ মাহমুদ যেটা বলেছেন, প্রথমে আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। গতকাল রাত 9টার দিকে একজন সাংবাদিক কল দিয়ে আমার বাবার নামে স্বীকৃত ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে জানতে চাইলেন। বাবার সাথে কথা বলে নিশ্চিত হলাম তিনি জেলা পর্যায়ের একটি লাইসেন্স করেছেন। বিষয়টি উক্ত সাংবাদিককে নিশ্চিত করলাম, তিনি পোস্ট করলেন, নিউজও হলো গণমাধ্যমে, নানা আলোচনা সমালোচনা হচ্ছে, তাই ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করলাম। ক্ষমার বিষয়টিকে অনেকেই পজিটিভলি দেখছেন, যদিও আমাদের মাসুদ কামাল পজিটিভলি দেখেননি। এবং অনেকেই বলছেন যে আগে অস্বীকারের যে কালচার ছিল সেটা থেকে বেরিয়ে তিনি যা করলেন, মানে সেই জন্য তাকে সাধুবাদ জানাচ্ছি। এবং এই ক্ষমার বিষয়টিকে তারা বেশ পজিটিভলি নিয়েছেন। আপনি কিভাবে দেখছেন? আরেকটা ছোট প্রশ্ন সাথে করতে চাই, ঠিকাদারের আসলে ঠিক কেন মনে হলো যে উপদেষ্টার বাবার নামে লাইসেন্সটি নিলে কাজ পাওয়া যাবে? এটা তো নতুন বাংলাদেশ, যেটা অনেকেই বা আপনারাও বলার চেষ্টা করেন। ধন্যবাদ। আমি কয়েকটা বিষয় বলি। প্রথম কথা হচ্ছে যে সকালে আমি যখন পোস্টটা দেখলাম, প্রথমে আমি একটু কনফিউজ ছিলাম যে এটা কি আসিফ মাহমুদের, কারণ এখন তো নানা ধরনের একই নামে নানা ধরনের পোস্ট হয়। তো আমি একদম সকালে উঠেই আমি কিন্তু পোস্টটা দেখলাম। দেখার পরে যখন পুরো পোস্টটা পড়লাম তখন আমি কনভিন্স হলাম যে না, এটা আসিফ মাহমুদই দিয়েছে। তো বেশ কিছুদিন থেকে কিন্তু তার বাবার প্রসঙ্গটা, যেটা মাসুদ কামাল বললেন যে আলোচনা হচ্ছিল যে ইত্যাদিতে, শুধু তার না, কিন্তু এর আগে নাহিদের বাবাকে নিয়েও একটা আলোচনা হয়েছিল, আপনারা জানেন। নাহিদের একটা প্রসঙ্গ কিন্তু আমার নলেজে আসার পর আমিও যোগাযোগ করেছিলাম, পরে দেখা গেল যে এটা সত্য না। এরপরে মাহফুজের বাবাকে নিয়েও কিন্তু একটা ঘটনা ঘটেছে, এলাকায় মারামারি, উনি কিন্তু আহত হয়েছেন, সেটা নিয়েও ব্লেমিং এর ব্যাপার ছিল। তো এই জায়গা থেকে আমরা দেখি যে আমাদের চিরাচরিত যেই কালচার, যেটাকে আমরা পুরানো রাজনৈতিক বন্দোবস্ত বলছি, এখানে একটা পুরানো রাজনৈতিক বন্দোবস্তের ছাপ, যে মন্ত্রী বা এমপির বাবা মা ভাই বোনরা যে একটা এম্পাওয়ারমেন্ট তৈরি হয়, এখানে একটা ছাপ আছে। নাম্বার 1, এটা আমি দেখলাম যে পুরানো রাজনীতির ছাপটা এখনও কন্টিনিউ করছে। নাম্বার 2, আমি যেটা দেখি সেটা হচ্ছে যে আমরা এই 5ই আগস্টের পরে এই যে জবাবদিহিতার যে কালচারটা চালু হয়েছে, যে একজন ব্লগারও পাওয়ারফুল। যদিও আমি সায়ের ভাইকে একটু বলতে চাই যে উনি কিন্তু আমাদের ব্যাপারে অনেক নেগেটিভ পোস্ট দিয়েছেন, লিখেছেন, কিন্তু আমাদের কিন্তু ফোন করে বলেন নাই, জিজ্ঞেস করেন নাই যে আপনার বিরুদ্ধে যে অভিযোগটা এটা সঠিক আছে কিনা, যেটা উনি আসিফ মাহমুদের জন্য করেছেন। এখানে বোঝাচ্ছে একটু উনি আমাদেরকে মানে ভাগ করে নিয়েছেন যে আসিফ ওনার বেশি ক্লোজ, আমরা হয়তো অত ক্লোজ না।
তো সাংবাদিকতার একটা নিয়মই আছে যে আপনি কারো সম্পর্কে রিপোর্ট করতে গেলে তাকে জানাবেন, তার সম্পর্কে জেনে নেবেন, তার থেকে ব্যাখ্যা নেবেন। তো আমি আশা করি যে সায়ের ভাইকে পেলাম যেহেতু এখানে, যে উনি ভবিষ্যতে আমাদের সম্পর্কে কিছু বলতে গেলে আমাদেরকে একটু জিজ্ঞেস করে নেবেন বা আমাদের থেকে একটু জানতে চাইবেন। এখানে যেটা বলেছেন এটা আমি অত কঠোরভাবে বলবো না মাসুদ কামাল ভাইয়ের মতো, আমি এটা বলবো যে হ্যাঁ, এটা একটা কালচার স্টাবলিশড হয়েছে। যে যেমন এর আগে কিন্তু নাহিদও কিন্তু পাবলিকলি পোস্ট দিয়েছে যে আপনারা আমার বাবার সম্পর্কে যারা যা বলছেন আমাকে সরাসরি জানান, অবশ্যই আমি এটার ব্যাপারে ব্যবস্থা নিব। তো এই জায়গাটাকে অবশ্যই কথা হচ্ছে যে এখন একটা লোক ভুল করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, তার জন্য তো দুইটা পথ থাকে। একটা হচ্ছে যে সে ভুলের উপর টিকে থাকা, যেমন আমি যদি বলি, ধরেন যদি ভুলের উপর টিকে থাকতে যদি চাইতো, সে কি বলতে পারতো? সে বলতে পারতো যে লাইসেন্স পাওয়া তো একটা অধিকার, আমার বাবা করেছেন, আমার বাবার হয়তো ইচ্ছা হয়েছে ব্যবসা করার, তো এখানে অন্যায় কি হয়েছে? যে কোনো নাগরিক হিসাবে যে কেউ তো লাইসেন্স চাইতে পারে, এই ব্যাখ্যাগুলো সে দিতে পারতো। সেই পথে না গিয়ে সে ভুল স্বীকারের পথে গিয়েছে। এখন কথা হচ্ছে আমরা যদি ভুল স্বীকারের পথে বন্ধ করে দেই, যে ভুল স্বীকার করলি কেন, এখন তোকে ধরি, তুই বেটা, এইটার ভয়ে কিন্তু অনেকে ভুল স্বীকার করতে চায় না আমাদের সমাজে। সুতরাং এই পয়েন্ট অফ ভিউ থেকে আমি মনে করি যে ভুলটা হয়েছে, এটা সত্য। এবং সত্য কথা হচ্ছে রোকসানা আঞ্জুম নিকোল যদি আজকে একটা লাইসেন্সের দরখাস্ত করে, এই লাইসেন্সটা কতদিনে সে পাবে? আর আসিফ মাহমুদের বাবা করার কতদিনের মধ্যে উনি পেয়েছেন? এত প্রম্পট পেলেন কিভাবে লাইসেন্সটা? কারণ একজন আনকোরা লোক যে প্রফেশনের সাথে রিলেটেড না, উনি লাইসেন্সের আবেদন করলে সাথে সাথে পেয়ে যাবেন। এখানে কোনো স্বজনপ্রীতি হয়েছে কিনা বা যে ইঞ্জিনিয়ার এটা করেছে, এটাও কিন্তু একটা তদন্তের ব্যাপার থাকে। তা আমি আপনার মাধ্যমে অনুরোধ করবো যে এটা একটা থরলি তদন্ত হওয়া দরকার, যে উনি কি অধিক মাত্রায় আলাদা কোনো ফেভার উনি পেয়েছেন কিনা। আর আমি ওই জায়গা থেকে দেখি যে একজন মানুষ ভুল করার পর তাকে ভুল স্বীকারের সুযোগ দেওয়াটাও একটা মানবিক ব্যাপার, মানবিক বিষয়। এবং এখানে ক্ষমাতেই শেষ না হয়ে সেটা আরো ফার্দার ইনভেস্টিগেশন হওয়া উচিত, যে এই ক্ষেত্রে আর কোনো আসলে স্বজনপ্রীতি বা দুর্নীতি হয়েছে কিনা। এটাকে আমি মনে করি যে নতুন রাজনীতির জন্য এটা আমাদের জন্য সিগনিফিক্যান্ট মানে একটা ধারা, যে আমাদেরকে ভবিষ্যতে সবাইকে জবাবদিহিতার আওতায় সবাইকেই থাকতে হবে। মাসুদ কামাল, মাহবুব কবির মিলন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব, তিনি সবশেষ রেল মন্ত্রণালয়ে ছিলেন। তিনি অভিযোগ তুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সক্রিয় কর্মীর বিরুদ্ধে, যাদের রেলকে একটি লাভজনক এবং জনকল্যাণকর প্রতিষ্ঠানে পরিণত করার দায়িত্ব দেওয়া হয়েছে রেল উপদেষ্টার তরফ থেকে। মাহবুব কবির মিলন যেটা বলেছেন যে রেল ভবনে এদের অবাধ বিচরণ, অবাধ বাণিজ্য, সারা দেশের কর্মচারী কর্মকর্তাদের কাছে ত্রাস। তারা 3 জন, মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তা এদের দেখলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সমীহ করে। তাদের 3 জন সহ আরেক কলেজ ছাত্রকে রেলের ফ্রি পাসের অনুমতি দেওয়া আছে, সেটা দিয়ে তারা টিকিট কালোবাজারি করেছে। জুলাই ফাউন্ডেশনের নামে বড় বড় স্টেশনে দোকানের স্পেস বরাদ্দ চেয়েছে। প্রশ্ন হলো, এই ছাত্রদের বিরুদ্ধে এসব অভিযোগ প্রমাণিত হলে সেটা এক বিষয়, কিন্তু এমন কোনো সুযোগ আছে কিনা যে এদের দেখলে যেসব কর্মকর্তা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সমীহ করেন, তারা নিজেদের অপরাধ আড়াল করতে এদের তাড়ানোটা জরুরি মনে করছেন কিনা? মানে রেলে বছরের পর বছর দুর্নীতির খবর তো আমাদের মানে কারোই অজানা নয়। তারা 3 জন গিয়েই দুর্নীতি শুরু করেছে, বিষয়টা তো তা না। না, জি, আগেও দুর্নীতি হয়েছে, আগেও দুর্নীতি। ধরা যাক কথার কথা, আমি একটা ছোটোখাটো একটা কলম চুরি করেছি অথবা হালকা একটা চুরি করেছি, একজন দাগি চোর কালকে 10 বছর জেল খেটে আসছে, সে এসে ধরায় দেয় যে মাসুদ কামাল তো এই কলমটা চুরি করেছি, এতে কি আমার চুরিটা বৈধ হয়ে যাবে? এটা আপনি আমাকে বলেন। আমার চুরিটা কে ধরাই দিল এটা কিন্তু ইম্পর্টেন্ট না, ও আমার চেয়েও বড় চোর, কিচ্ছু যায় আসে না। আমার চুরিটা ঠিক কিনা সেটা আগে বলেন। কাজে কে ধরিয়ে দিল এটা ইম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল হলো ওই 3 জন এই আকামটা করছে কিনা। তারা করছে, তারা একই দিনে তারা টিকিট কাটছে, একই লোক, তারা যদি ফ্রি টিকিট করতে পারবে, দেশে যে কোনো জায়গায় যাওয়ার অধিকার পাইছে, তারা একই দিনে টিকিট করছে চট্টগ্রামের, একই দিনে টিকিট করছে রাজশাহীর, একই দিনে টিকিট করছে ময়মনসিংহে। ধরা যাক এখন একই লোক তো 3 জায়গায় যাবে না, নাকি তার 3 পেতাতে পাঠাবে? ভূতের তো ব্যবস্থা নাই। তো ওই টিকিটগুলো কি হয়েছে, কেউ না কেউ ইউজ করছে, তার মানে জাস্ট তারা চুরি করছে রে ভাই। টিকিট ব্ল্যাক করে না, টিকিট ব্ল্যাক করছে, নিজের এক জায়গাও যায় না, অথবা এক জায়গায় গেছে বাকি জায়গায় ওদেরকে পাঠাচ্ছে। এই তো তারা কাজটা করছে, মানে শেষরা চোর যাকে বলে, আর ওটা তারা। তো এটা খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। কেন একটা ছেলে ইউনিভার্সিটিতে মাস্টার্স এখনো পাস করে নাই, তাকে আপনি দিয়ে দিয়েছেন এর তো বড় একটা দায়িত্বে। সে বললে আর চাকরি থাকে না, সে বললে তুমি স্বৈরাচারের দোষর, খালি মুখ দেখবো উচ্চ কষ্ট করে উচ্চারণ করলে হয়, তার চাকরি নাই। এখন যাতে সেই উচ্চারণটা না করে সেই জন্য সবাই তারা তেল দিচ্ছে। এখন এই তেল দেওয়ার জন্য ওই লোককে কিন্তু করাপ্ট হওয়ার দরকার নাই,
সে যদি ন্যায় নীতি নিয়ে বসে থাকে এবং ওই নীতিবান লোককে যদি ওনারা বলেন যে স্বৈরাচারের দোষ, ওর চাকরি থাকবে না রে ভাই, বাংলাদেশে তার চাকরি থাকবে না। এটাই আমাদের এখানে এই কালচার এখন তৈরি করছি আমরা। হয়েছে তো, অনেকে চাকরিতে গেছেন আমরা দেখছি। কাজে এটা তো ভুল তো সরকার নিজে করছে। আমি এই সরকারের তাবৎ উপদেষ্টাদের মধ্যে যদি আমাকে র্যাঙ্কিং করতে বলা হয়, আমি কিন্তু এই রেল মন্ত্রণালয়ের যিনি সচিব আছেন ওনাকে আমি র্যাঙ্কিং 1 নম্বরে রাখবো। সচিব না উপদেষ্টা? সরি, ও যে উপদেষ্টা আছে ওনাকে আমি 1 নম্বরে রাখবো। উনি খুবই ভালো করতেছেন, কোনো সন্দেহ নাই। কিন্তু তারপরেও আমি বলবো ওনাকে, উনি এই ধরনের যে চিঠি কি করে ইস্যু করলেন যে ওনাদেরকে বিনা টিকিটে 2 মাস চলতে দেওয়া যাবে? ভাই ওনাকে তো চিঠি ইস্যু করে একটা আইনগত বৈধতা লাগবে তো। এদের আবার একটা সুবিধা আছে, কিছু করলে কয় কি এটা বিপ্লবী সরকার, আমরা কোনো আইন মানি না, আইন আমরা ক্রিয়েট করি, সংবিধান মানি না, আমরা ক্রিয়েট করি, আবার যখন প্রয়োজন হয় তখন আমার মানে। এটাই তো করতেছে না। আজকের একটি ঘটনা নিয়ে প্রশ্ন করতেই হয় মাসুদ কামাল। ছাত্ররা বলছে কুয়েটে তাদের বিজয় হয়েছে, এই ঘটনা শিক্ষাঙ্গনের জন্য আসলে কি বার্তা দেয়? ভাই কোনটা যে বিজয় আর কোনটা যে বিজয় না এটা বুঝতে একটু সময় লাগবে। এটা হলো ওই যে পুকুরের মতো, পুকুর খনন করে না, পুকুর খনন করার পর কিন্তু পানি আপনি খাইতে পারবেন না, ওটা খাওয়ার জন্য পানিটা একটু থিতানোর জন্য সময় দিতে হয়, তারপরে বুঝতে পারবেন ওই পুকুরের পানি কেমন, ভালো কি মন্দ। এখন বিজয় তো হয়েছেই তাদের, তারা আন্দোলন করছে, ভিসিরে ঘেরাও করছে, তালা মারছে, জিতছে। কিন্তু এই জয়টা আসলে 1 নম্বর হলো প্রয়োজনীয় ছিল কিনা, 2 নম্বর হলো এই জয়টা আমাদের আর ফার্দার কোন জয়ের দিকে নিয়ে যাবে, এই সবগুলি কিন্তু বিতর্কিত বিষয়। এখন একটা বিষয় হলো কি, কিছু হলেই আপনি যে প্র্যাকটিসটা শুরু করছেন ভাই, প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনি কিন্তু প্র্যাকটিস স্টার্ট করছেন, তো এটা হচ্ছে কেন সেটা কিন্তু ঠিক করতে হবে। আমাদের এখানে এই যে শহীদ হচ্ছে, আহত হয়েছে, আহতরা তো আন্দোলন করে মাঠে নামতে হচ্ছে, হুইল চেয়ার নিয়ে কেউ নামতে হচ্ছে। একদিন দেখলাম একজন লোক বলছে, খুব তুচ্ছ করে বলতেছে, এই যে আহতরা তারাও নাকি এখন একটা উপদেষ্টা চায়। খুব তো ভাই, তারা চাইলে অন্যায়টা কি? তারা চাইলে অন্যায় কি? যে ইউনিভার্সিটির একজনও মারা যায় নাই, যদি সেই ইউনিভার্সিটি থেকে 3 জন উপদেষ্টা হইতে পারে। উপদেষ্টা কি মারা যাওয়ার উপর নির্ভর করতেছে? না, আমি বলতেছি ত্যাগে, আপনি ত্যাগের যদি প্রমাণ দেন তাহলে এরা হয়েছে কিসের উপর ডিপেন্ড করে? বলেন, পুরো পরীক্ষা দিয়ে হয়েছে? পরীক্ষা দিয়ে হয়েছে কি দিয়ে হয়েছে বলেন না ভাই? ওই লোকের তো স্যাক্রিফাইসের চেয়ে বেশি, সে তো গুলি খেয়েছে। স্যাক্রিফাইসের মাত্রাটা তো গুরুত্বপূর্ণ। না, ওরা তো নেতৃত্বে ছিল, নেতৃত্বের কারণে কোনো একক নেতৃত্ব ছিল না। না, একক ছিল না, কিন্তু তাদের একটা ভূমিকা ছিল, এটা যৌথ নেতৃত্ব ছিল। মুজিবুর রহমান মঞ্জু, এই বিষয়ে আপনার মতামতটাও নিতে চাই। ছাত্ররা যেটাকে বিজয় বলছে কুয়েটে, আপনিও বিজয় হিসেবে দেখেন কিনা? কালকে যখন এক ছাত্রদের একটা অংশ আমার কাছে এসেছিল, যারা এই আন্দোলন করছিল, আমাদের যে ছাত্র সংগঠনটা আছে তারাও কিন্তু এই আন্দোলনের সামিল ছিল। তো আমি ওদেরকে ডেকে আমার অভিজ্ঞতা বললাম, ইউনিভার্সিটি লাইফে আমরাও কিন্তু এই ভিসি পদত্যাগের লম্বা লম্বা আন্দোলন করেছি। আলটিমেটলি আমরা দেখেছি যে এগুলো থেকে লং টার্ম কোনো আউটপুট আসে না। এখন কালকে যেটা হয়েছে, আমরা দেখলাম যে টিচাররা একটা পজিশন নিয়েছে, এবং এটা সত্য যে এটা কিন্তু সব ইউনিভার্সিটির ভিসিদেরকে একটু চিন্তিত করেছে। যে আমি একেবারে খোলামেলা বলি, সেটা হচ্ছে যিনি ভিসি ছিলেন উনি হয়তো একটা দলের সাপোর্টার, এবং এখানে একটা দলীয় কালার করা হয়েছে যে উনি ওনার দলের ছাত্রদের পক্ষ ভূমিকা রাখতে গিয়ে এই বিতর্কটা তৈরি হয়েছে। আজকে দেখলাম প্রভিসি বলছে কী জন্য আমাদের পদত্যাগ করতে হবে, আমি বিষয়টা বুঝতেই পারি নাই। তো সব কিছুতে যেটা দেখা যাচ্ছে যে এখানে এই সরকারের যেটা আমি খুব বড় ব্যর্থতা যেটা দেখি, সেটা হচ্ছে যে কোনো কিছু রাজপথে আসার আগ পর্যন্ত সরকার কোনো কিছুতেই কগনিজেন্সি নিচ্ছে না। ধরেন রাস্তায় নেমে আসলো সবাই, তারপরে ওনাদের বোধোদয় হচ্ছে, তারপর ওনারা দাবি মানছেন। এখন এটা যদি হয়, আমি কিন্তু আশঙ্কিত যে এটা যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে কোনো ভিসির বিরুদ্ধে, যে কোনো প্রভিসির বিরুদ্ধে এ ধরনের আন্দোলন হতে পারে। কারণ আপনি অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গেলেই কারো পক্ষে যাবে আপনার সিদ্ধান্ত, কারো বিপক্ষে যাবে। তা আমি যেটা মনে করি, আন্দোলনের পয়েন্ট অফ ভিউ থেকে এটা সত্য যে তারা একটা চরম আন্দোলনে চলে গিয়েছিল, এবং যেটা হয়েছে যে তারা অনশনে গিয়ে এবং খুবই লাইফ রিস্কে পড়ে গিয়েছিল কয়েকটা ছেলের, এবং এটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ছিল। অন্যান্য ইউনিভার্সিটিও তাদের সাথে সংহতি জানাচ্ছিল, ঢাকা ইউনিভার্সিটিও জড়িত হয়ে যাচ্ছিল, শাহবাগ ব্লকের ডাকা হয়েছে শাহবাগেও। তো এই জায়গা থেকে স্বাভাবিকভাবেই আমার কাছে যেটা মনে হয়েছে, অ্যাডমিনিস্ট্রেশন এটাকে জাস্ট কুল ডাউন করার জন্য ভিসিকে পদত্যাগে বাধ্য করেছেন বা ওনাকে প্রত্যাহার করেছেন। অ্যাপারেন্টলি মনে হবে ছাত্রদের বিজয় হয়েছে, কিন্তু লং টার্মে আমরা যেটা দেখবো, এখন দেখবেন আবার তো ভিসি নিয়োগ দিতে হবে, কাকে নিয়োগ দিবে সেই তো দলীয় বা তার নিয়ে বিতর্ক তৈরি হবে, বিভিন্ন রকমের প্রশ্ন থাকবে। তো আমি যেটা বলবো,
যে আন্দোলনের বিজয় একটা জিনিস, একটা দিক আছে, কিন্তু যে কোনো বিষয়কে কঠোর আন্দোলনের দিকে নিয়ে যাওয়ার ব্যাপারটা নিয়ে সরকারের কোনো ধরনের মোটিভেশন নাই। আমি কিন্তু একটা কথা বলেছি, যেটা মাসুদ কামাল ভাইয়ের সাথে একটু আগে আলাপ হচ্ছিল, যে এই সরকারের সবচেয়ে বড় ভুল ব্যর্থতা হচ্ছে যে তারা যেই ঐক্যের মধ্যে দিয়ে সরকার এসেছে, দেখেন এই সরকারটা যখন চালু হয় তখন কিন্তু সবার ঐক্যবদ্ধ ছিল। দেখবেন আপনি প্রথম দিনের সবাই আপনি মতামত শুনেন, সবাই বলেছে এটা আমাদের সরকার, আমরা এটা সফলতা চাই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখন কেন বলছে এটা অনির্বাচিত? এখন কেন তাকে প্রশ্ন তুলছে এই জন্য যে আপনি এদের মধ্যে বিভক্তি তৈরি করে ফেলেছেন, এবং এদেরকে যে ঐক্যবদ্ধ রাখা দরকার, এদের যে একটা স্বপ্ন নিয়ে আগানো দরকার, সেই স্বপ্নটা নারিশ করেন নাই বলে ইতিহাসে কিন্তু এই সরকার একদিন না একদিন জিজ্ঞাসিত হবে, এবং এদের প্রত্যেকটা উপদেষ্টা কিন্তু এটার জন্য মর্মবেদনা অনুভব করবে যে এই ঐক্যটা তারা ধরে রাখেন, ঐক্য ধরে রাখতে পারেনি বলে সরকারকে এক সময় জবাবদিহিতার আওতায় আসতে হবে বলে আপনি মনে করেন? রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, ফিরছি একটু পরেই। দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে আছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন শাহের। বিরাজনীতিকরণের কথা শোনা যায়, ষড়যন্ত্রের কথা শোনা যায়, আপনি নিজেও এই ধরনের ইঙ্গিত দিয়েছেন, অন্যদের পোস্ট শেয়ার করেছেন। কোনো ধরনের ষড়যন্ত্র কি আপনি ওখানে বসে থেকে এদেশের মাঠে দেখতে, শুনতে বা আঁচ করতে পারেন কিনা, বা অলরেডি দেখেন কিনা যে মাঠে যারা ষড়যন্ত্র করছে তারা কাজ করা শুরু করেছে বা তাদের ষড়যন্ত্র কোনোভাবে কার্যকর হচ্ছে? আর বিরাজনীতিকরণের সাথে সরকারের দীর্ঘ সময় থেকে যাওয়ার কোনো যোগসূত্র দেখেন কিনা? মানে প্রধান উপদেষ্টা বারবার নির্বাচনের টাইম ফ্রেম বলছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। আপনি সরকারের মধ্যে সেই লক্ষণ দেখেন কিনা যে নির্ধারিত যেই টাইম ফ্রেমের কথা সরকার বলছে সেই টাইম ফ্রেমের মধ্যে নির্বাচন দেওয়ার ইচ্ছা আছে আসলেই সরকারের? আমি সরাসরি তো দেখার সুযোগ নেই, কিন্তু যেহেতু আমার বাংলাদেশে বেশ ভালো একটা নেটওয়ার্ক আছে, বিভিন্ন অর্গানাইজেশন বলেন, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন পলিটিক্যাল পার্টির সাথে আমার আপনার যোগাযোগ আছে, সুতরাং অনেক বিষয় আমার কাছে বেশ দ্রুত হয়তো আমি জানতে পারি অথবা জানার সুযোগ হয়, এবং তাদের কাছ থেকে জেনে, বিভিন্ন সূত্রের মাধ্যমে জেনে, বিভিন্ন সংস্থার মাধ্যমে জেনে যেটা বুঝতে পারি যে হ্যাঁ অবশ্যই সরকারের ভিতরেও হয়তো কিছু ব্যক্তি এরকম আছেন যারা হয়তো সরকার প্রধানের অগোচরেই অনেক কিছু করার চেষ্টা করছেন, অথবা এমন ধরনের কোনো উচ্চাকাঙ্ক্ষা রাখছেন যা নিছকই বোকামি। বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং একটা পার্টিসিপেটরি ইলেকশন হোক, যেখানে সবাই নির্ভয়ে এসে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, এটা শুধুমাত্র যে বর্তমানের দাবি অথবা আজকের নতুন কোনো দাবি, বিষয়টা কিন্তু মোটেও তেমন না। আপনি জানেন যে বিগত সময়ে 2014 সালের নির্বাচন বলেন, 2018 সালের নির্বাচন বলেন, এবং সাম্প্রতিক সময়ে 2024 সালের নির্বাচনের কথা যদি আমরা ধরি, এই কোনো একটি নির্বাচনেও কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণের কোন রকমের সম্পৃক্ততাই আসলে ছিল না। খুবই নগণ্য সংখ্যক লোক গিয়েছেন আপনার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে, এবং মেজরিটি যে মেজর যে পলিটিক্যাল পার্টিগুলো ছিল তারা কেউই এই ইলেকশনে পার্টিসিপেট করেনি। সুতরাং একটা সম্পূর্ণ প্রজন্মের নিজেদের ভোটের অধিকার প্রয়োগ করার সুযোগ হয়নি, এবং আমার মনে হয় না যে আরো 5 বছর অথবা আরো 10 বছর অথবা আরো কোনো দীর্ঘ সময় মানুষকে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করা থেকে বিরত রাখা কোনো যৌক্তিক বিষয় হবে। আর নির্বাচন তখনই হয়তো সম্পাদিত হবে যখন বেসিক যে রিফর্মগুলোর কথা আমরা সবাই বলছি, এই বেসিক রিফর্মগুলো যখন আপনার মোটামুটি ভাবে সম্পন্ন হবে, এবং আমাদের যিনি সরকার প্রধান আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি অত্যন্ত সম্মানীয় একজন ব্যক্তি, এবং আমার মনে হয় উনি ওনার বিচক্ষণতারই পরিচয় দিবেন, এবং ওনার যে বেঁধে দেওয়ার সময় উনি যেটা উল্লেখ করেছেন সব সময়, যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে আগামী বছরের কোন একটা সময় তিনি ইলেকশনটা হয়তো সম্পন্ন করবেন। জি, মুজিবুর রহমান মঞ্জু, আজকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরতে না দেওয়ার চক্রান্ত চলছে। বলেছেন এই চক্রান্তকে রুখে দিতে একটা স্থিতিশীল নির্বাচন দরকার। মুজিবুর রহমান নির্বাচন পেছানোর ষড়যন্ত্র যারা করছে তারাই কি তারেক রহমানকে দেশে ফিরতে না দেওয়ার ষড়যন্ত্র করছে কিনা, বা আদৌ আপনি কোনো ষড়যন্ত্র দেখেন কিনা? দেখেন, ষড়যন্ত্র তত্ত্ব বলে তো একটা কথা আছে, এবং আমি সিম্পলি এটাকে মনে করি যে এটা আমার দৃষ্টিতে এ ধরনের কোনো বিষয় এক্সিস্ট করে না। কারণ হচ্ছে কি,
ষড়যন্ত্র কে করবে? আর ষড়যন্ত্র যদি কেউ করে থাকে, যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি নাম প্রকাশ করেন যে আমি এইভাবে ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। দেখবেন যারা এই ষড়যন্ত্র তথ্যটা প্রচার করে তারা কিন্তু কখনো স্পেসিফিক বলে না। কেউ কেউ স্পেসিফিক নাম প্রচার করেছে, সেটা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি, তার কোনো তথ্য প্রমাণ নেই বলে সাংবাদিকরা আসলে বলতেও পারে না। না দেখেন, এখন কথা হচ্ছে, এটা তো একটা প্রশ্ন, সবাই জিজ্ঞেস করে যে তারেক রহমান দেশে আসছেন না কেন, কখন ফিরবেন, এই ধরনের একটা প্রশ্ন আছে। আমরাও বিএনপির অনেক নেতাদেরকে বলি, তো আমি যেটা আনসার পেয়েছি যে বিএনপির আরও অনেক নেতাদের মামলা আছে, সবার মামলা প্রত্যাহার হয় নাই, ওনার মামলাটা হয়তো একটা সেটেলমেন্ট হয়েছে, তো উনি হয়তো চান যে সবার মামলাটাই হোক, তারপরে উনি ফিরে আসবেন। তাছাড়া ওনার মা তো অসুস্থ, ওনার কাছে আছেন, হয়তো একসাথেই মা এবং সন্তান ফিরবেন। তো এখানে এখন ষড়যন্ত্রের বিষয় কি? কেউ কেউ বলেছেন ওনার নিরাপত্তা ঝুঁকি আছে, উনি যখন দেশে ফিরবেন তখন ওনার সিকিউরিটি, কারণ ওনার একটা সিকিউরিটি থ্রেট ইন্টারন্যাশনাল থাকতেই পারে, এখন বেগম জিয়ারও তো একটা সিকিউরিটি থ্রেট থাকতে পারে। তো সিকিউরিটি থ্রেটের জন্য গভর্নমেন্ট কী ধরনের মেজারমেন্ট নেবে এবং ওনাকে কোন স্ট্যাটাসে নেবে? উনি তো এখন গভর্নমেন্টের কোনো স্ট্যাটাস বহন করেন না, তো সুতরাং কোন স্ট্যাটাসে ওনাকে সিকিউরিটি দিবে? আপনি বিরাজনীতিকরণের কোনো ষড়যন্ত্র দেখেন কিনা, বা নির্বাচনটা পেছানোর, বা এই সরকারকে দীর্ঘদিন রেখে দেওয়ার কোনো প্রচেষ্টা, এইরকম বিভিন্ন খবর আমরা শুনতে পাই। এই সরকারকে আরো বেশি দিন চাই, ডক্টর ইউনূসকে আমরা আরো 5 বছরের জন্য চাই, মার্চ ফর ইউনূস, এই ধরনের একটা চেষ্টা তো বা ঘটনা আছে, কিন্তু আমি সেটাকে ষড়যন্ত্র হিসেবে দেখি না। ষড়যন্ত্র হিসেবে দেখি না কেন? আমাদের দেশের মানুষগুলো তো খুব সহজ সরল। এখন আমি এটা কনভিন্স করতে পারবো না, কারণ সবাই এটার প্রথমে ষড়যন্ত্রই খুঁজবে। আমি দেখি সেটা হচ্ছে যে মানুষ যখন দেখছে যে, দেখেন এই কথাটা শুরু হয়েছে কবে থেকে? এটা কিন্তু শুরু হয়েছে রমজানের পর থেকে, এবং প্রফেসর ইউনূস যখন আপনার ঈদগাহে গেলেন তখনই কিন্তু লোকেরা বলেছে আপনাকে আমরা আরও চাই। এটা কিন্তু ইমিডিয়েট রমজানের আপনার যে ফলাফল থেকে। আজকে আমি একটা জায়গায় বসেছিলাম, সেখানে একই প্রশ্ন আমাকে করা হয়েছে, করার সময় হঠাৎ করে কারেন্ট চলে গেছে। তো আমি কিন্তু ওই কথাই বলছিলাম, আমি বললাম যে দেখেন ইলেকট্রিসিটির এখন একটা খারাপ সময় আসছে সামারে, তারপর আমাদের প্রাইসের একটা ব্যাপার আছে, দ্রব্যমূল্যের ব্যাপার আছে, দ্রব্যমূল্য কিন্তু আবার একটু বাড়ছে। আপনার শোতে এসে কিন্তু আমরা দ্রব্যমূল্যের ব্যাপারে সিরিয়াসলি আমরা পয়েন্ট রেজ করেছিলাম যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পারছে না সরকার। তারপরে ধরেন আইনশৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু ঈদের পরে আবার একটু অবনতির দিকে, এই যে মারামারি হচ্ছে, রাস্তা বন্ধ হচ্ছে, নানা জায়গায় ঘটনা ঘটছে। তো আমি যেটা মনে করি যে আগামী 3-4 মাস যদি ধরেন দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকে, ইলেকট্রিসিটি যদি মানে আমরা দেখি যে না কোনো হ্যাজার্ড হচ্ছে না, মানুষ সার্ভিস পাচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়, তাহলে কিন্তু একটা জনগোষ্ঠীকে আপনি রুখতে পারবেন না, তারা বলতেই থাকবে যে আমরা প্রফেসর ইউনূসের যুগে আমরা ভালো আছি। তো ওই কথাটা যখন বলছিলাম, যখন কারেন্ট চলে গেল তখন একজন বলছে যে আচ্ছা কারেন্ট আসে কিনা দেখি, তাইলে বুঝবে ইউনূস সরকার থাকবে। তার মানে জনগণের আসলে কমফোর্ট জোনের উপর জনগণ মতামত পাল্টাতে পারে। জনগণের একটা অংশ তো আছে, তারা কিন্তু সংবিধান সংস্কার বোঝে না, তারা নির্বাচন নিয়ে বদার না, তারা বদার হচ্ছে তাদের প্রতিনিয়ত লাইফ নিয়ে, জীবনে শান্তি। তো সেখানে যদি ধরেন সেখান থেকে যদি কোনো এই ধরনের স্বতঃস্ফূর্ত দাবি উঠে, সেটাকে ষড়যন্ত্র বলে আপনি এড়িয়ে যাওয়া তো সুযোগ নাই। জি, মাসুদ কামাল, সরকারকে 5 বছর রেখে দেওয়ার প্রচেষ্টা, এটা কি আসলে জনপ্রত্যাশা, নাকি কেউ কেউ যেমন করে বলার চেষ্টা করে যে অন্য কিছু খোঁজার চেষ্টা করে? আপনিও কি অন্য কিছু খুঁজেন, না জনপ্রত্যাশা মনে করেন? যে দাবিটা যে তুলে, যখন যদি একজন লোকের দাবিটা তুলে, সে তো জন, তো তার প্রত্যাশা, সমস্যা নেই আমার কোনো। কিন্তু আমার কথাটা হলো কি, এটা কি সংখ্যাগরিষ্ঠ জনগণের প্রত্যাশা? দ্যাট ইজ দ্য পয়েন্ট। যদি সংখ্যাগরিষ্ঠ জনগণের প্রত্যাশা হয় তাহলে উনি থাকবেন, কিন্তু আমার কাছে মনে হয় এটা আসলে খুবই পরিকল্পিতভাবে এই ধরনের একটা মেকানিজম চালু করা হয়েছে, এই ধরনের একটা মানুষের মধ্যে প্রচারণা চালু করা হচ্ছে যে ওনাকে রেখে দিতে হবে। এটা আসলে বিরাজনীতিকরণের একটা পদ্ধতি। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, তাহলে বুঝবেন। এই সরকার মানে বিগত হাসিনা সরকার যাওয়ার পরে আমি আজকেই দেখতেছিলাম যে 11 তারিখ পর্যন্ত, মানে প্রথম 5 তারিখ থেকে 6 দিন, এই 6 দিনে বিএনপির সেন্ট্রাল কমিটি সারা দেশে 67 জন তাদের নেতাকে বহিষ্কার করছে। প্রথম 6 দিনেই 67 জনকে বহিষ্কার। এ পর্যন্ত বহিষ্কারের সংখ্যা 1000 ছাড়িয়ে গেছে। কিন্তু বাংলাদেশের ইতিহাসে এরকম গণহারে বহিষ্কার কখনো কি হয়েছে? হয় নাই। বিএনপি নিজেই তার নেতাদের বিরুদ্ধে মামলা করেছে, এরকম কখনো হয়েছে আগে? ওটাও হয়নি। এগুলো করে কি বিএনপি সারা দেশে, বিএনপির মাঠ পর্যায়ে যে চাঁদাবাজি, সংঘর্ষ, দখলদারি থামাতে পেরেছে?
পারে নাই। এটা না থামলে নিয়ন্ত্রণ নিতে পারে নাই, পারে না, আমি মনে করি পারে নাই। তাহলে এটা না থামলে যে ক্ষতি বিএনপির হয়, এটা কি বিএনপি বোঝে না? বোঝে। তাহলে বিএনপি চেষ্টা করছে, পারছে না। কেন পারছে না? পারছে না এই কারণে পলিটিক্যাল পার্টিগুলিকে আমি কখন ব্লেম দেব যে তারা চাঁদাবাজিতে উৎসাহ দেয়, চাঁদাবাজিতে উৎসাহী করে তাদের দলকে, কখন ব্লেম দেব? তখনই ব্লেম দেব যখন নাকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো একজন চাঁদাবাজকে ধরছে, তাকে ছাড়ানোর জন্য ওই পলিটিক্যাল পার্টি মিছিল করতেছে। তখন আমি বলতে পারবো ওই পলিটিক্যাল পার্টিটা চাঁদাবাজিকে উৎসাহিত করছে। কিন্তু তা তো হয় নাই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো কাজই করছে না চাঁদাবাজিতে ধরার জন্য, করছে না, একদমই করছে না, জিরো। কেন করছে না? এটা আইন শৃঙ্খলা বাহিনীকে কে নির্দেশনা দেয়? বিএনপি দেয়? দেয় না। কে দেয়? সরকার দেয়। সরকার কেন দিচ্ছে না? সরকার কেন এদের কাজে লাগাচ্ছে না? বলবেন যে না, এদের কোনো আত্মবিশ্বাস নাই। আত্মবিশ্বাস যে নাই, গতকালকে দেখলেন ঢাকা কলেজ আর সিটি কলেজের স্টুডেন্টকে যে লোকটা চর মারলো, ওই চরের মধ্যে আত্মবিশ্বাসের কোনো ঘাটতি দেখছেন? একটার পর একটা চর মারতেছে, একটা নিরীহ ছেলেকে, ছোট ছোট বাচ্চাদের বাস থেকে নামে লাথি দিচ্ছে। আত্মবিশ্বাসের কোনো ঘাটতি ছিল? আত্মবিশ্বাসের ঘাটতি ছিল না। বলে দেওয়া হয়তো তোমরা কিছু করবা না। কেন করবা না? করবা না এই কারণে এইটা করার মাধ্যমে, এটা হতে দেওয়ার মাধ্যমে মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হবে। ওই যে একটা প্রবাদ, একটা স্লোগান এসে পড়ছে যে নৌকার ধানের শীষ একই সাপের দুই বিষ, বলা বলে হচ্ছে। কিন্তু তার মানে কি, যে এই পলিটিক্যাল পার্টিগুলো সাধারণ মানুষের যে চাহিদা সেটা পূরণে ব্যর্থ। যখন ব্যর্থ হচ্ছে তখন তাহলে কে আসবে? একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে। হাতের সামনে একটা উদাহরণ আছে, ডক্টর ইউনূস, তাকে 5 বছর রাখো, এবং এটাকে এস্টাবলিশ করার জন্য, মানে ডক্টর ইউনূসের মতো পিআর পার্সন কিন্তু পৃথিবীতে নাই। উনি জানে কোনটাকে কীভাবে মার্কেটিং করতে হয়, এবং ওনার জন্য কিছু পিআর টুলসও খারাই গেছে। কিন্তু এখন সোশ্যাল মিডিয়া আছে। ফ্রান্স থেকে একজন ব্রাহ্মণ পীর আছেন, উনি ওনার ভক্তদেরকে বলতেছেন যে, উনি আবার একটা থিওরিও দিচ্ছেন যে ডক্টর ইউনূস 5 বছর থাকবে প্রধান উপদেষ্টা, তার সঙ্গে তারেক রহমান থাকবে ডেপুটি প্রধান উপদেষ্টা, মঞ্জু ভাইদেরও 2 একজন থাকবে হয়তো মন্ত্রী, সবটি নিয়ে একটা দল করতে হবে, 5 বছর ডক্টর ইউনূসকে রাখতে হবে। ওটা হলো ওই ব্রাহ্মণ পীরের থিওরি। এটা দেওয়ার মাধ্যমে তারা কি করতে যাচ্ছে? বিরাজনীতিকরণ। মানে পলিটিক্যাল পার্টিগুলো পারবে না, পলিটিক্যাল পার্টিগুলো সব খারাপ। তার মানে আপনি দেখছেন যে বিরাজনীতিকরণ ইনজেক্ট করা হচ্ছে। জুলকারনাইন সায়ের, আপনি যে দেশে আছেন সেখানে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা ও মন্ত্রীরা আছেন। আপনার সাথে কি তাদের দেখা হয় কিনা জানতে চাই, এবং জানতে চাই তারা সেখানে কেমন জীবনযাপন করছেন, সেই সব তথ্য কি আপনার কাছে আছে কিনা? না, কখন দেখা হয়নি। টু বি ভেরি অনেস্ট উইথ ইউ, আমার আওয়ামী লীগের লোকজনরা কেমন জীবনযাপন করছে এই বিষয়ে তেমন আগ্রহ নাই। আমার আগ্রহ হচ্ছে তারা কে কোথায় চুরি করে কোন সম্পদ কোথায় রেখেছে সেটা জানতে। আর আমি যতটা জানি তো তাদের একটা মেজরিটি অংশই বসবাস করে আপনার সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে, আবার কেউ বসবাস করছে আপনার ভারতে, আবার কেউ আমেরিকাতে পাড়ে জমিয়েছে। যুক্তরাজ্যে হয়তো তারা কেউ আসেনি, যেমন একজন আছেন হাসান মাহমুদ, উনি বোধহয় বেলজিয়ামে থাকেন, এখানে মাঝে মাঝে ঘুরতে আসেন, ওনার আত্মীয়স্বজন আছে এখানে, এবং আরো অনেকেই হয়তো এখানে ওদের আছে। আসলে তারা কে কেমন আছে, কোথায় দাওয়াত খেতে যাচ্ছে, কি করতে যাচ্ছে, এগুলা নিয়ে আমি কখন মাথা ঘামাই না, সুতরাং এগুলো আমার জানার সুযোগ হয় না। তারা যখন কোথাও যায় সেগুলো আমি জানি, বাট এগুলো আমার I don't feel interested to track their movements in the UK. Like I'm much interested to unearth their wealth. জি, কিন্তু একটা বিষয় একটু বেশ আলোচিত, যে আওয়ামী লীগের বড় নেতারা অনেকেই বিদেশে আরামায়েশে জীবন কাটাচ্ছে, আর দেশে নেতাকর্মীরা ঝটিকা মিছিল দিতে গিয়ে গ্রেফতার হচ্ছেন, পালিয়ে বেড়াচ্ছেন। যেসব নেতারা বিদেশে আছেন তারা আসলে কি পরিমাণ সম্পদ নিয়ে গেছেন কোনো ধারণা দিতে পারবেন কিনা? কারণ আপনি বলছিলেন যে ওটাতেই আপনার বেশি ইন্টারেস্ট। তারা যা নিয়ে গেছেন তাতে করে কি বাকি জীবন কিছু না করলেও আরামায়েশে থাকা যাবে? এটা তো আসলে আমি নিজেই অলরেডি কিছুদিন আগে আমার একটা অনুসন্ধানী প্রতিবেদন এসেছে আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট থেকে, দ্য মিনিস্টার্স মিলিয়ন, যেটা আপনারা অলরেডি দেখেছেন। তো সেখানে আপনারা দেখবেন যে তার পরবর্তীতে আমরা আরেকটা ছোট ফলো আপ করি, যেখানে আমরা তুলে আনি যে সাবেক ভূমিমন্ত্রী আওয়ামী লীগ সরকারের জনাব সাইফুজ্জামান চৌধুরী, তিনি কিভাবে প্রায় 700টির মতো সম্পদ, বাড়ি আপনার কিনেছেন বিশ্বের বিভিন্ন দেশে, যার মধ্যে 350টির অধিকের লোকেশন হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে,
এবং 300টির অধিক হচ্ছে আপনার যুক্তরাজ্য, লন্ডন এবং আশেপাশের বিভিন্ন শহরে। এবং তার কোনো বাড়ির মূল্য ধরেন বাংলাদেশি টাকাতে হয়তো 300 কোটি টাকা এরকমও আছে। তার 14 মিলিয়ন পাউন্ডের প্রপার্টি আছে, 14 মিলিয়ন ডলারের প্রপার্টি আছে, আপনার 10 মিলিয়ন পাউন্ডের প্রপার্টি আছে, পেন্ট হাউস আছে তার ম্যানহাটনে, অত্যন্ত এক্সপেন্সিভ লোকেশনে তার বেশ কিছু সম্পদ আছে আপনি নিউ ইয়র্ক শহরের ম্যানহাটনে। আর দুবাইতে যার যে সম্পদগুলো আছে এগুলো এক একটা, তো সে নিজেই তো একটা বিষয় আমাদেরকে ক্যামেরাতে বলেছে যে ইটস লাইক এ প্যালেস, এই ধরনের ভাষা। তো একটা লোকের যার টোটাল সম্পদের পরিমাণ প্রায় $1 বিলিয়ন কাছাকাছি, আপনি স্থাবর অ্যাসেটস, ফিক্সড অ্যাসেটস যেটা আমরা বের করতে পেরেছি, এটা যদি একজনের অবস্থা হয় তাহলে আপনি চিন্তা করেন যে বাকিদের অবস্থা কিরকম হতে পারে। আর গোজ উইদাউট সেইং যে তারা আপনার দুর্নীতির মহোৎসব অথবা টাকা অর্থ পাচারের এমন কোনো কিছু বাদ নাই যেটা তারা করেন নাই আর কি। জি, রাজধানীতে গত সপ্তাহে আওয়ামী লীগের বেশ কয়েকটি মিছিল হয়েছে এবং সেই মিছিলে বিনা বাধায় তারা করতে পেরেছে এমন দেখি, যদিও পরবর্তীতে অনেকে অ্যারেস্ট করা হয়েছে। এর আগে দেখা যেত যে আওয়ামী লীগ মিছিল করেছে, আইন শৃঙ্খলা বাহিনী বা রাজনৈতিক প্রতিপক্ষ যারা আছে তারা এক ধরনের বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু 18 এপ্রিল শুক্রবারের একটা মিছিলে বাধা কেউ দেয়নি। এমনটা কেন ঘটেছে বলে আপনি মনে করেন? সরকার কিংবা রাজনৈতিক প্রতিপক্ষের একটি অংশ কি আসলে আওয়ামী লীগের মাঠে নামতে দেওয়ার বিষয়ে কোনো গোপনে গ্রিন সিগন্যাল দিয়েছে, নাকি ওই সময় মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশে ছিল বলে আসলে কোনো বাধা দেওয়ার চেষ্টা হয়নি? আপনি কি মনে করেন? আসলে এটা অত্যন্ত পলিটিক্যাল একটা প্রশ্ন এবং এই ধরনের কোনো প্রশ্নের উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব না। আমি যেহেতু এখানে মাঠে নাই, আই ডু নট নো দ্য গ্রাউন্ড রিয়েলিটি যে কারা এখানে কি কারণে কি করেছে। বাট আওয়ামী লীগের প্রেজেন্স আমরা দেখছি মাঠে, এবং অবশ্যই তাদের অনেক নেতাকর্মী বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আপনার আত্মগোপনে আছেন বলে আমরা জানি। তো আর পুলিশের যে ক্যাপাসিটি বাংলাদেশের বর্তমানে পুলিশের সক্ষমতা নিয়েও অবশ্যই বিভিন্ন রকমের প্রশ্ন আছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন কর্মকর্তাকে পরিবর্তন করছেন, বেশ সামান্য কারণে অনেক কর্মকর্তাকে পরিবর্তন করা হচ্ছে। আমরা দেখেছি যে গত কয়েক মাসে আওয়ামী লীগের যে নেতাকর্মী ছিল তাদের মাঠে তেমন একটা তৎপরতা আসলে লক্ষ্য করা যায়নি। বাট আওয়ামী লীগের লোকজন প্রকাশ্যে মানে কি তাদের নিজস্ব যে গ্রুপগুলো আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ বলেন, টেলিগ্রাম গ্রুপ আছে, ওইখানে তারা পরিকল্পনা করে কিন্তু মিছিল। সুতরাং যদি ওরকম সার্ভেলেন্স থাকতো, ওরকম ইন্টেলিজেন্স মনিটর করা হতো, অথবা নিশ্চয় করা হয়, এখন যদি ক্যাপাসিটি না থাকে অথবা ক্যাপাবিলিটি না থাকে অথবা আগ্রহ না থাকে, তাহলে তো আসলে আপনাদেরকে ওইভাবে দমাতে পারবেন না। জি, মাসুদ কামাল, দুটি প্রশ্ন। প্রথমত আওয়ামী লীগের মিছিল নিয়ে, এবং তারপরে আমরা গ্রেপ্তারের বেশ কিছু ঘটনা দেখেছি, অ্যারেস্টের ঘটনা দেখেছি, সেটা নিয়ে আপনি নিশ্চয়ই মন্তব্য করবেন। তার সাথে একটা প্রশ্ন করতে চাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্ট ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, আপনারা প্রস্তুতি গ্রহণ করুন, নতুন বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামের ব্যানারে নির্বাচনে অংশ নেবেন। জামায়াতের ব্যানারে নির্বাচনে অংশ নিলে আপনাদের স্বাগত জানানো হবে। ধর্ম ও পেশার ভিত্তিতে গড়ে ওঠা পরিচয়কে বৈষম্য উল্লেখ করে জামায়াতের আমির বলেন, এই সামাজিক পার্থক্যকে আমরা ঘৃণা করি। জামায়াতে ইসলামী একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল, তারা অন্য ধর্মের নেতাদেরকেও তাদের দল থেকে মনোনয়ন দেওয়ার কথা বলছে, তাদেরকে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছে। 5ই আগস্টের পরে বাংলাদেশে কি আসলে আপনি এটাকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলে মনে করেন কিনা? এটার সঙ্গে 5ই আগস্টের কোনো সম্পর্ক আছে বলে মনে করি না। জামায়াতে ইসলাম তারা আসলে একটা পলিটিক্যাল পার্টি আমি মনে করি, যদিও তাদের নামের সঙ্গে ইসলাম আছে, কিন্তু আমি এটার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক খুঁজি না, খুঁজতে গেলে অনেক ঝামেলা হবে। আমি ওনাদেরকে একটা মানে নিখাদ পলিটিক্যাল পার্টি মনে করি, এবং একটা পলিটিক্যাল পার্টি তারা ক্ষমতায় যেতে চায়, ক্ষমতায় যাওয়ার জন্য যা যা প্রয়োজন তারা তা করতেছে। এখন সে মনে করছে হিন্দুদের ভোট দরকার, হিন্দুদেরকে দিচ্ছে নমিনেশন, হয়তো কোনো নারীকেও নমিনেশন তারা সামনে দিবে, এবং এর সঙ্গে ইসলামের কি সম্পর্ক আছে এটা খুঁজেন না। এটা খুঁজলে পরে টায়ার্ড হবেন, কোনো ফল পাবেন না। এটা ওনাদের পলিটিক্স, ধরুন পলিটিক্যাল পার্টি হিসেবে এই কাজটা করতে পারে, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। আর আওয়ামী লীগের যে মিছিলটা যে বলতেছি, দেখেন আওয়ামী লীগ যে ঝটিকা মিছিল করতেছে, এটাকে আইন প্রয়োগকারী সংস্থা দিয়ে থামানোটা আমি বেআইনি মনে করি, টোটালি বেআইনি। এবং থামানোর জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার যে হুমকি ধামকি, যে না থামাইতে পারলে তোমার চাকরি খাইয়ে ফেলামো, হ্যান করবো ত্যান করবো, এটা ওটা বেআইনি আদেশ। আমার মনে আছে গত সেপ্টেম্বরে এই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন
র্যাবের একটা সমাবেশে যে যদি আপনার ঊর্ধ্বতন আপনাকে কোনো বেআইনি আদেশ দেয় আপনারা সেটা অমান্য করবেন। ওনার এই আদেশ অমান্য করার মতো। যদি কোনো পুলিশ ওনাকে জিজ্ঞাসা করতো যে স্যার আপনি যে ওদেরকে গ্রেপ্তার করতে বলতেছেন আমি কোন আইনে গ্রেপ্তার করব, উনি কোনো জবাব দিতে পারতেন না। আমি এই প্রশ্নটা ওনাকে করলাম, উনি আশা করে আমার ধারণা ওনার কাছে কোনো জবাব নাই। এখন একটা বিষয়টা হলো কি জিনিসটা আমি বইটা শেষ করি আপনাকে, আওয়ামী লীগের এই মিছিলগুলো বন্ধ করার জন্য এত ক্যারিকেচার করার দরকার নেই কোনো। একটা কথা মাথায় রেখেন, আওয়ামী লীগের কিন্তু এই দেশে আওয়ামী লীগের যে পলিটিক্যাল পার্টি এবং অথবা তার সরকার, তাদের কিন্তু এই দেশটায় কিন্তু পুলিশ দৌড়ায় নাই, সাধারণ মানুষ দৌড়াইছে। বিষয়টা সাধারণ মানুষের হাতে ছেড়ে দেন, কাজ হয়ে যাবে। জি জি, সময় যেহেতু কম, প্রশ্ন কিছু আছে, আমরা একটু ছোট করে উত্তর দিব। মুজিবুর রহমান মঞ্জু, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনকে এক পেশেও বিতর্কিত উল্লেখ করে এবি পার্টি বলেছে, মানে আপনার পার্টি বলেছে, এই কমিশনে বহুমাত্রিক নারী সমাজের প্রতিনিধিত্ব ছিল না। প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নের আগে তার জনসম্মুখে স্পষ্টভাবে প্রকাশ করা দরকার। এছাড়া সুপারিশগুলো নিয়ে প্রকাশ্যে আলোচনা, সমালোচনা ও যুক্তিতর্ক উপস্থাপনেরও সুযোগ রাখতে হবে। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের কোন বিষয়গুলো আসলে এক পেশেও বিতর্কিত মনে হয়েছে আপনাদের? আপনারা পয়েন্ট করে দিয়েছেন, কিন্তু এই কমিশন তো অনেক আগে গঠন করা হয়েছে, তখন আপনারা এই কমিশনের মানে গঠন নিয়ে কোনো প্রশ্ন তুলেছেন বলে আমার চোখে পড়েনি, কিন্তু এখন প্রতিবেদন প্রকাশের পরে আসলে আপনাদের কমিশন নিয়ে কেন সমস্যা হলো? যখন এই কমিশনের পক্ষ থেকে আমাদেরকে চিঠি দেওয়া হয়েছে, আমাদের পক্ষ থেকে আমাদের নারীরা কিন্তু একটা প্রতিবেদনও দিয়েছেন, আমাদের একটা প্রস্তাবও দিয়েছেন, সেখানেই কথাগুলো ছিল। আমাদের একটা প্রস্তাবনা ছিল, সেখানে আমাদের কিছু সুপারিশ দেওয়া হয়েছিল এবং আমরা সংশ্লিষ্ট। এখন কেন আপনাদের মনে হচ্ছে এই কমিশনে বহুমাত্রিক নারী সমাজের প্রতিনিধিত্ব ছিল? এটা আমাদের আগেও মনে হয়েছে, আমরা আগেও বলেছি যে এটাকে একটু আপনারা ইনক্লুসিভ করেন। তখন ওনারা আমাদেরকে যেটা জবাব দিয়েছিলেন যে আমরা সব ক্লাসের সাথে এটা কমিউনিকেট করব এবং এটা শুধু এই মেম্বারদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আমরা সবার সাথে আলাদা আলাদা করে বসবো। সুতরাং যে গ্যাপটা আমরা দেখছি সেটা ওনারা পরিপূর্ণ করবেন, এটা বলেছিলেন। কিন্তু আমরা যখন দেখলাম ওনারা কিন্তু একটা তালিকা দিয়েছেন, এতটা মিটিং করেছেন, এতটা গ্রুপের সাথে কথা বলেছেন, আমরা কিন্তু এটার জন্য তাদেরকে ধন্যবাদও জানিয়েছি। কিন্তু এই জায়গায় আমরা দেখেছি যে ওই কোশ্চেনগুলো, ওই প্রসঙ্গগুলো ওনারা এখানে মানে ইনক্লুড করেন নাই, এখানে ইনকর্পোরেট করেন নাই। দেখেন আমরা যে কথাটা সেখানে বলেছি স্পষ্ট করে, সেটা হচ্ছে যেমন ধরেন আপনার আমরা দেখছি যে নির্বাচন কমিশন অলরেডি 100 নারী আসনের কথা বলে এটাকে চূড়ান্ত একটা প্রস্তাবনা নিয়ে আলোচনা হচ্ছে, তারপরে এসে ওনারা এসে 300 আসনের কথা যেটা বললেন, এটা কি আসলে ওনাদের শুধু নারীদেরকে খুশি করার জন্য বলা না? এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ এবং ওনাদের কথায় কিন্তু অনেক দুর্বলতা আছে। ওনারা বলছেন আমরা অনেক কথা বলেছি যেটা ভবিষ্যতে আলোচনায় যাতে আসে। তারপরে দেখেন যে বিষয়গুলো আমাদের দেশের সমাজ সংস্কৃতির সাথে জড়িত। যেমন আমাদের দেশে তো ভিক্ষাবৃত্তিও একটা পেশা, কিন্তু আমি কি ভিক্ষাবৃত্তিকে উৎসাহিত করি না। আমাদের দেশের নারীরা কতটুকু অসহায় হলে, কতটুকু ক্ষতিগ্রস্ত হলে সে এক ধরনের সেক্স ওয়ার্কার হিসেবে নিজেকে সেখানে ইনভলভ করে এবং কেউ কিন্তু সামাজিকভাবে পরিচয় দিতে চায় না। এই জায়গাটাকে ওনারা যেভাবে ডিল করেছেন এটা সম্পূর্ণভাবে আমি যেটা মনে করি যে এটা একেবারেই ওনাদের একটা মানে অজ্ঞানতার ফল, বা ওনারা এই জিনিসগুলোকে সেভাবে বিবেচনায় নেন নাই। ওনারা এক ধরনের পাশ্চাত্য দৃষ্টিভঙ্গি থেকে দেখেছেন। আমরা যেটা বলতে চেয়েছি যে আমাদেরকে পাশ্চাত্য দৃষ্টিভঙ্গি থেকে যদি এই দেশকে দেখতে হয় তাহলে কিন্তু আমাদের ওভারঅল সব জায়গায় ডেভেলপমেন্টটা ঘটাতে হবে। এই পয়েন্ট নিয়ে হয়তো কথা বলার আছে, তর্ক বিতর্ক করার সুযোগ আছে, কিন্তু সময় আমাদের নাই। মাসুদ কামাল এক লাইনে শেষ মন্তব্য করবেন। কাশ্মীরে হামলার ঘটনায় ভারত পাকিস্তানের সম্পর্ক যেই জায়গায় এসে আজকে এখন পর্যন্ত যে রাত 10টা বাজে বাসে চললো, যে অবস্থা, যে অবনতি ঘটেছে, আমাদের উপর এর প্রভাব পড়তে পারে বলে কেউ কেউ মনে করছেন। আমাদের এখন কি করণীয়? একদম এক লাইনে বলতে হবে। আমাদের আসলে এখন এখানে কিছুই করার নেই, দর্শকের মতো দেখা ছাড়া, এটা আমি মনে করি। আর পাকিস্তানের সাথে আমি দেখলাম পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমাদের এখানে আসাটা ক্যান্সেল হয়েছে, এটা আমি মনে করি আমাদের জন্য ভালোই হয়েছে। এই মুহূর্তে আমাদের ওনাদের সঙ্গে বেশি দহরম মহরম করার খুব প্রয়োজন আছে বলে মনে করি না। জি, অনেক ধন্যবাদ। রাজনীতির কোনো শেষ নেই, আলাপ চলতে থাকবে। আগামী রবিবার রাত 9টায় আবারও দেখা হবে, সাথেই থাকবেন।